হ্যালো বন্ধুরা, আজকে আমরা সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো এটি একটা ম্যাথমেটিক্সের ভাস্ট জিনিস। নাম্বার কত ধরনের হতে পারে, কি কি হতে পারে, কেন এরকম হয়, নাম্বারগুলো কোথা থেকে আসছে, কোন নাম্বারগুলোকে কোন পর্যায়ে আমরা ফেলবো। তো চলো আজকে ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? তো নাম্বার কত ধরনের হতে পারে, কি কি হতে পারে, সেগুলো আজকে আমি আলোচনা করছি। এক নম্বরে ফার্স্ট যে নাম্বারটা দেখো, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এক নাম্বার কি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যাকে আমরা এন দ্বারা, ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করি। ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করি। তো এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি জিনিস? ফার্স্ট নাম্বার সিস্টেমের প্রথম নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তো নাম্বার সিস্টেমের এই যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি জিনিস, তোমরা একটু ভালো করে বোঝো। আচ্ছা, কারো বাড়িতে কতজন সদস্য আছে? কেউ বললো 5 জন, কেউ বললো 6 জন। কিভাবে সদস্যগুলো কাউন্ট করলো? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 1 থেকে স্টার্ট হচ্ছে। আবার কি হয়, একটা গাছে আম ধরেছে, তো কতগুলো আম ধরেছে? কেউ বললো 50টা আম। কিভাবে করলো? 1 2 3 4 5 6 7 8 9 এভাবে 50টা সে গণতি করেছে। তো কি দেখলাম, যে আমরা যখন কিছু কাউন্ট করছি বা গণতি করছি, সব 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে চলতে থাকছে ইনফাইনাইট পর্যন্ত। একটা গ্রামের লোক সংখ্যা কতজন? কেউ বললো 5000, কেউ বললো 10,000, হতেই পারে ইনফাইনাইট সংখ্যা, মানে কোনো আলটিমেট আর কোনো পারফেক্ট কোনো মান নেই। তো আমরা কি বললাম, তাহলে 1 থেকে স্টার্ট হচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা যেগুলো 1 থেকে স্টার্ট করি সেগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তা কি বললাম? 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট চলতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত, এগুলো কোনো শেষ নেই। ঠিক আছে? আমি বললাম হয়তো 500, কেউ বললো না 1000, আমি বললাম 5000, কেউ বললো 10,000, এরকম চলতেই থাকবে, যার কোনো মান মানে পার্টিকুলার আমরা ফাইনাইট মান পাবো না। ঠিক আছে? সেগুলোকে ইনফাইনাইট হিসেবে ধরবো। তাহলে কি বললো, স্বাভাবিক সংখ্যাটা 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 4 5 6 ডট ডট চলতেই থাকবে। এইটা হচ্ছে একটা ফার্স্ট হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এটা নাম্বার সিস্টেমের প্রথম সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এরপর এই স্বাভাবিক সংখ্যাগুলো অনেক সময় আমরা যোগ বিয়োগ করি, গুণ ভাগ করি। কি হয় দেখো তো, 2 এর সঙ্গে 3 এর যোগ করলে 5 হয়, 3 এর সঙ্গে 4 এর যোগ করলে 7 হয়, কি 5 এর সঙ্গে 8 এর যোগ করলে 13 হয়। এই যে 5 7 8 13 যে যোগফল গুলো পেলাম, এগুলো তো কিন্তু সব এই এর মধ্যেই তো আছে, এইগুলোর মধ্যে তো ডট ডট এর মধ্যেই আছে। তাহলে যোগ করছি, কোনো অসুবিধা হচ্ছে না। যদি সাপোজ গুণ করি, 3 4 12, 12টাও এর মধ্যে রয়েছে, 6 7 42, 42টা এর মধ্যে রয়েছে, কোনো অসুবিধা নেই। যদি ভাগ করি, ভাগ করলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, আপাতত কোনো অসুবিধা হচ্ছে না। 6 কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 হচ্ছে না। যদি বিয়োগ করি, বিয়োগ করে কি পাবো দেখো দেখি, 4 বিযুক্ত 2 সমান 2 পেলাম, বা 6 বিযুক্ত 2 সমান 4 পেলাম। এটাতেও কিন্তু অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি সেম নাম্বার বিয়োগ করি, 2 বিযুক্ত 2 কিংবা 4 বিযুক্ত 4, কত হবে? এগুলো অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখেছিলাম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে সবগুলোই ছিল, কিন্তু এই জিরোটা একটা চলে আসলো। জিরোটাও কিন্তু এতক্ষণ পর্যন্ত জিরোটা কিন্তু জানিনি, জিরোটা কিন্তু আবার এখানের মধ্যে ইনক্লুড হয়ে গেল, জিরোটা নতুন ভাবে চলে আসলো। তাহলে এই যে জিরো, এটাও তো একটা সংখ্যা। এই এই জিরোটাকে নিয়ে যে সংখ্যাগুলো তৈরি হবে সেগুলোকে বলবো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। 2 তাহলে কি? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, যেটাকে ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা ডিনোট করা হয়। তাহলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কি? এই স্বাভাবিক সংখ্যার তো সেটটা আমরা পেয়েছি, এর সঙ্গে যদি জিরো অ্যাড হয়ে যায়, সেই যে সেটটা পাবো সেটাকে বলবো আমরা অখণ্ড সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা পেয়েছিলাম 1 2 3 4 5 ডট ডট চলতে থাকবে, তার সঙ্গে যদি জিরোটাও অ্যাড হয়ে যায়, এই যে এই সেটটা পেলাম, এই সেটটাকে আমরা বলবো হোল নাম্বারের সেট বা অখণ্ড সংখ্যা। তার কি বললাম, ফার্স্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা,
স্বাভাবিকভাবে যে সংখ্যা শুরু হচ্ছে 1 2 3 4 5 ডট ডট চলতে থাকবে। ওই সব স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমি জিরোটা অ্যাড করে দিই, কারণ আমি দেখলাম বিয়োগ করতে আমার সমস্যা হচ্ছে, বিয়োগ করতে গেলে জিরো একটা সংখ্যা এক্সট্রা চলে আসবে, জিরোটা তো আমার স্বাভাবিকের মধ্যে ছিল না। জিরোটা কি করব, জিরোটা নিয়ে যে সেটটা গঠিত হবে সেই সেটটাকে বলবো অখণ্ড সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এরপরে আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বিয়োগ করতে আরেকটা সমস্যা হচ্ছে। সাপোজ আমি ধর 2 এর থেকে 4 বিয়োগ করলাম, 2 থেকে মাইনাসে বিয়োগ করলে -2, 3 থেকে 7 বিয়োগ করলাম অর্থাৎ -4, কিংবা আচ্ছা এমনি নর্মাল বিয়োগের ক্ষেত্রে হয়ে যাচ্ছিল, কিন্তু এই যে মাইনাস গুলো চলে আসছে, এই মাইনাস গুলো তো আমি তো স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে দেখতে পাইনি। তাহলে মাইনাস গুলোকে আমি কি করব, এই মাইনাসের যে সেটটা সেগুলোকে আমি কি করব? তো এগুলোকে একটা ওই যে নতুন একটা নাম দেব, সেটাকে বলবো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। 3 হচ্ছে কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। যেটাকে আমরা ক্যাপিটাল জেড দ্বারা ডিনোট করা হয়। তাহলে ইন্টিজার পূর্ণ সংখ্যার সেট কোনটাকে বলবো? অখণ্ড সংখ্যার সঙ্গে যদি মাইনাস গুলাও নিয়ে নিই, সেইটাকেই বলবো আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা তো আমরা 0 থেকে স্টার্ট পেয়েছি, এবারে কিন্তু মাইনাস গুলো তো একটা সংখ্যা, এই মাইনাস গুলো কি করবো? তাহলে মাইনাস গুলোকে নিয়ে যে সেটটা পাবো সেটাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যার সেটটা কেমন হবে? 0 1 2 3 4 5 6, এগুলো তো হোল নাম্বার অখণ্ড সংখ্যা সেট চলছেই, তার সঙ্গে কিন্তু -1 -2 -3 -4 -5 ডট ডট, এগুলো কি বলবো আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ঠিক আছে, তাহলে ইন্টিজারটা কিভাবে পেলাম? অখণ্ড সংখ্যার সঙ্গে মাইনাস গুলোকেও নিয়েও যে সেটটা পেলাম সেটাকে বলবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এটাকে আমরা জেড দ্বারা ডিনোট করব। জিরোটা আমি আচ্ছা ধরো একটা সংখ্যা রেখা আমি তোমাদের দেখাচ্ছি, এটা মাইনাস ইনফিনিটিভ, এটা প্লাস ইনফিনিটিভ, মাঝে 0 পয়েন্ট, 1 2 3 4 5, এগুলো 1 2 3 4 5, এদিকে -1 -2 -3 -4 -5, ডিস্টেন্স সেম। তাহলে জিরোটার ডান দিকে যেগুলো পজিটিভ পাচ্ছি, জিরোর বাঁ দিকে যেগুলো নেগেটিভ পাচ্ছি। জিরোর ডান দিকে যেগুলো আছে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর জিরোর বাঁ দিকে যেগুলো নেগেটিভ আছে নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি বলবো? ইন্টিজার দুই প্রকার, পূর্ণ সংখ্যা দুই প্রকার, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যদি বলে -4, তাহলে -4টা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর +3 শুধু 3টা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো জিরোটা কি? তাহলে জিরোর ডান দিক বাঁ দিকটা আমরা নিয়ে নিলাম, তাহলে জিরোটা কি? জিরোটা কিন্তু ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, জিরোটাকে আমরা শুধু পূর্ণ সংখ্যা হিসাবে ধরবো। জিরোটা তাহলে নর্মাল পূর্ণ সংখ্যা। বোঝা গেল? তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তার সঙ্গে জিরোটা অ্যাড করে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার পেলাম। 3 হচ্ছে ওই তার সঙ্গে যে ওই অখণ্ড সংখ্যার সঙ্গে মাইনাস গুলো নিয়ে আমরা কি পেলাম? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, যেটাকে আমরা জেড দ্বারা ডিনোট করলাম। বুঝা গেছে? তাহলে এরপরে নেক্সট দেখো, তাহলে আমরা ন্যাচারাল নাম্বারের সেটটা কেমন পেয়েছিলাম? 1 2 3 4 5 ডট ডট ডট। হোল নাম্বারের সেটটা 0 1 2 3 4 5 ডট ডট ডট। ন্যাচারাল নাম্বার সঙ্গে 0 একটা যোগ করলে হোল নাম্বার। এবারে জেড ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সেটটা -1 -2 সরি 0 1 2 3 -1 -2 -3 ডট ডট চলতে থাকবে, এদিকেও ডট ডট এদিকেও ডট চলতে থাকবে। এই যে সেটটা, এটাকে পেয়েছি আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সেট। এরপরে আচ্ছা পূর্ণ সংখ্যা তো পেয়ে গেলাম, পূর্ণ সংখ্যা সেটটা আমরা কি পেয়েছিলাম? পূর্ণ সংখ্যা সেটটা আমরা যেটা এরকম পেয়েছি, এবার দেখি -4 -3 -2 -1 0 1 2 3 4 ডট ডট এরকম চলতে হবে। এটাকে আমরা পূর্ণ সংখ্যা সেট হিসাবে পেয়েছি। আচ্ছা আচ্ছা আমাদের যোগ পূর্ণ সংখ্যা যদি যোগ করি, দুটো পূর্ণ সংখ্যা যোগ করি, 2 এর সঙ্গে 3 এর যোগ করলে 5, 5টা পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে। আবার আমি 2 এর সঙ্গে যদি 2 এর সঙ্গে আমি
4 যোগ করি 2 4 6, 6টা পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে। যদি পূর্ণ সংখ্যা বিয়োগ করি 3 - 2 1, সেটা পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে। যদি 3 × 2 করি 3 × 6, সেটাও পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে। কিন্তু যদি ভাগ করা হয়, পূর্ণ সংখ্যার ভাগ বলতে তাহলে 6টা একটা পূর্ণ সংখ্যা, -2টা একটা পূর্ণ সংখ্যা। এটা ভাগ করলে 2 3 6 -3 তো পূর্ণ সংখ্যা। কিন্তু যদি বলি -4 আর 2 2 2 4 -2, এটাও তো পূর্ণ সংখ্যা। -2টাও তো পূর্ণ সংখ্যা, -3 কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যা হবে। এইবারে সমস্যাটা হবে কি করে? সাপোজ -5/2, 3/4, এগুলো আমি কি করে করবো? এগুলোকে তো ভাগ করে তো আমি কোনো তো পূর্ণ সংখ্যা পাচ্ছি না। এগুলোকে ভাগ করে আমি কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি? বা এগুলো তো দশমিকে চলে আসবে। তো এগুলো ভাগ করলে কি হবে? 0.4 7 28 75, 0.75 মাইনাস 2.5। তাহলে এগুলো দশমিকে চলে আসছে। তাহলে এগুলোকে আমি কি বলবো? যেগুলো ইন্টিজারের মধ্যেও নেই, হোল নাম্বারেও নেই, ন্যাচারাল নাম্বারেও নেই। তাহলে এই যে পূর্ণ সংখ্যা পাচ্ছি না বা ভগ্নাংশ আকারে চলে এসছে, এই সংখ্যাগুলো কি বলবো? এই যে এইসব সংখ্যাগুলোকে, এগুলাকে আমরা বলবো মূলদ সংখ্যা। এগুলাকে আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে 5 নম্বর কি? মূলদ সংখ্যা বা রেশনাল। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, যেটাকে আমরা ক্যাপিটাল কিউ দ্বারা ডিনোট করা হয়। তাহলে মূলদ সংখ্যাটা কি পেলাম? ভগ্নাংশ টাইপের যেসব সংখ্যাগুলো সেগুলোকে মূলদ সংখ্যা পেলাম। আচ্ছা, মূলদ সংখ্যা নিম্নে একটা রূপ আছে, একটা সংজ্ঞা তো থাকে, বিশেষ কোনো সংজ্ঞা থাকে, তো যেটা বলছি যে মূলদ সংখ্যা কোনগুলোকে বলবো। তাহলে সেটা হচ্ছে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এরকম p/q আকারে প্রকাশ করা যাবে এবং যেখানে pqটা দুটোই পূর্ণ সংখ্যা হবে। pq দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে এবং qটা নট ইজিক্যাল টু 0। q এর মান কখনোই 0 হওয়া চলবে নি। তো কি বললাম? মূলদ সংখ্যাটা কি হবে? যেগুলাকে p/q আকারে প্রকাশ করা যাবে এবং pqটা পূর্ণ সংখ্যা হবে এবং qটা নট ইজিক্যাল টু 0, মানে q এর মান কখনোই 0 হওয়া চলবে না। সাপোজ আমি একটা উদাহরণ নিচ্ছি। p এর মান 2, q এর মান 3, তাহলে 2 এর 3, p এর মান -5, q এর মান 4, -5 4। কিন্তু যদি q এর মান 0 হয়ে যায়, p এর মান 3, q এর মান 0, 3/0, এর কোনো তো মান পাবো না, এটা ভাগটাই হবে না, তাই না? তাহলে নিচে কখনোই q এর মানটা 0 হওয়া চলবে না। তাহলে যেসব সংখ্যাকে p/q আকারে বা ভগ্নাংশ আকারে পাবো, সেই সব সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ঠিক আছে? তো এবার একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, তো মূলদ সংখ্যা তো আমাকে রেশনাল নাম্বার, যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে আমি এই যে জেড যে পূর্ণ সংখ্যার সেটটা পেয়েছি, এগুলোকে কি p/q আকারে প্রকাশ করা যাবে? ধরো আমি জেড থেকে আমি সংখ্যা ধরলাম 3, 3 সংখ্যাটাকে কি p/q আকারে প্রকাশ করা যাবে? হ্যাঁ, করা যাবে। কারণ 3 = 3/1 বা 4 = 4/1, -5 = -5/1। আচ্ছা, আমার এখানে p এর মান 3, q এর মান 1, p/q অর্ধ প্রকাশ করা যাচ্ছে। qটা তো আমার নট ইজিক্যাল টু 0, q এর মান 0 হওয়া চলবে না। কিন্তু p/q এর প্রকাশ করতে পারছি তো। তাই আমরা প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে কিন্তু মূলদ সংখ্যা বলবো। কি বললাম? তাহলে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা কিন্তু আমরা এরকম মূলদ সংখ্যা আকারে প্রকাশ করতে পারছি বা p/q আকারে প্রকাশ করতে পারছি। তাই আমরা প্রত্যেকটা মূলদ সংখ্যাকেই প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে বুঝা গেল? তাহলে মূলদ সংখ্যার সম্বন্ধে ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। মূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে এবং qটা নট ইজিক্যাল টু 0, সেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। আর প্রত্যেকটা পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা হবে, কিন্তু প্রত্যেকটা মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে না, ভাইস ভার্সা নয়। কারণ সাপোজ তুমি একটা সংখ্যা ধরো -3/4, -3/4 সমান কত? -0.75। এটা কি পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে বা -3/4 পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে না। তাই আমরা কি বলবো? প্রত্যেকটা পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা হবে, কিন্তু মূলদ সংখ্যা প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা হবে না। বুঝা গেল? আচ্ছা, ঠিক আছে। এরপরে নেক্সট আরেকটা রয়েছে সংখ্যা, এটা 4 নম্বর হবে, তাই না? নেক্সট আরেকটা সংখ্যা রয়েছে অমূলদ সংখ্যা।
অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, যেটাকে ক্যাপিটাল পি দ্বারা ডিনোট করা হয়। তার ইরেশনাল নাম্বারটা কি আমরা একটু ভালো করে বুঝবো। আচ্ছা, আমি এটা কি আঁকলাম, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা ভূমি, এটা লম্ব। সাপোজ ধরো ভূমিটার মান 1, লম্বটা 2। আচ্ছা, অতিটার মান কত হবে? আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র জানি যে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতি সমান কত? √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কত হলো? √, 2 × 4 + 1 = √5। আচ্ছা, এই যে √5 আমি একটা পেলাম সংখ্যা, আর কোনো কি পার্টিকুলার মান আমরা জানি? বা √3, √2, √7, হ্যাঁ √9 এর মান আমরা 3 জানি, √4 এর মান 2 জানি, কিন্তু এই সংখ্যা আমরা লিখলাম বা √11, এগুলোর কোনো আমরা পার্টিকুলার মান জানি না। আচ্ছা, এগুলো কিন্তু এই যে 4টা সেট লিখলাম, এই 4টা সংখ্যার সেট লিখলাম, কিউটা হচ্ছে কি রেশনাল নাম্বার, তাই তো, যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে। তাহলে এই যে 4টা সংখ্যার সেট আমরা লিখেছিলাম, এই 4টা সংখ্যার সেটের থেকে একটু লক্ষ্য করে সম্পূর্ণ আলাদা। এই 4টার সঙ্গে কোনো না কোনো মিল আছে, এর সঙ্গে এটা মিল আছে, এর মধ্যে এটা ঢুকে আছে, আবার এর মধ্যে এটা ঢুকে আছে, এর মধ্যে এটা ঢুকে আছে, কিন্তু এই √, চিহ্ন বা রুট জাতীয় যে সংখ্যাগুলা, এগুলা কিন্তু এর মধ্যে কোনটাতেও নেই, এগুলার সঙ্গে সম্পূর্ণ আলাদা। এই যে √, জাতীয় চিহ্নগুলা বা সংখ্যাগুলাকে আমরা কি বলবো? এগুলাকে বলবো আমরা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার সেটটা কি সম্পূর্ণ আলাদা, যেগুলো √, সেগুলাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা টোটাল নাম্বার সিস্টেমে কতগুলো সংখ্যা পেলাম? ফার্স্ট ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্টার্ট, হোল নাম্বার, ওই ন্যাচারাল নাম্বার সঙ্গে 0 অ্যাড করে হোল নাম্বার পেয়েছি। তারপরে জেডটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিউটা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, কি যেগুলোকে p/q আকারে প্রকাশ করে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করে, কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাই প্রত্যেকটার সঙ্গে মিল আছে। কিন্তু লাস্ট একটা সংখ্যা পেয়েছি আমরা কি অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, যেগুলো হচ্ছে √, জাতীয় সংখ্যা, কিন্তু এগুলোর সঙ্গে এগুলোর কোনো মিল থাকছে না। তাই আমরা কি পেলাম? এই যে কিউ যে সংখ্যাটা পেলাম, কিউ এর মধ্যে কিন্তু প্রত্যেকটাই তো রয়েছে, কিউ সেটটার মধ্যে তো এটাও রয়েছে, এই কিউ সেটের মধ্যে এটা রয়েছে, আবার এটা থাকা মানে এর মধ্যে এটা রয়েছে, আবার এটা থাকা মানে এর মধ্যে, তাহলে কিউ সেটের মধ্যে টোটাল এই সেটটা রয়েছে। তাহলে আমি যে টোটাল কিউ সেট, কিউ সংখ্যা সেট প্লাস যে পি বলতে অমূলদ সংখ্যা, তাহলে কিউটা হচ্ছে মূলদ সংখ্যা, পিটা অমূলদ সংখ্যা, টোটাল যে নাম্বার সিস্টেমের যে সেটটি আমি পেলাম, এই সব সংখ্যা এগুলাকে আমরা মিশ্রিত করে যে সেটটা পাবো বা একত্রিত করে যে সংখ্যা সিস্টেমটা পাবো, নাম্বার সিস্টেম পাবো, সেটাকে বলবো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, যেটাকে আমরা বলবো রিয়েল নাম্বার। ঠিক আছে, এই যে আর, যেটাকে ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়, টোটাল নাম্বার সিস্টেমটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। টোটাল যতই নাম্বার থাকবে না কেন পৃথিবীতে, সবগুলো কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে। আমরা রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব, রিয়েল নাম্বার নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার সেটটাকে আমরা একত্রিত ভাবে বলবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ঠিক আছে, বোঝা গেল আপাতত কি বলতে চাইছি? বোঝা গেছে তো? ঠিক আছে, এরপরে এই যে ব্যাপারটা একটু বললাম, চলো একটু দেখে নেওয়া যাক মানে গ্রাফিক্যালি কি হবে, গ্রাফের সাহায্যে করলে কি ব্যাপারটা কি হচ্ছে, কি দাঁড়ায়। তো আশা করি ভালো বুঝতে পারবে। চলো একটু দেখে নেওয়া যাক। তাহলে ফার্স্টে আমি কি বলেছিলাম? ফার্স্টে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে ফার্স্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সেকেন্ড হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, 3 হচ্ছে পরেরটা নেক্সট জেড বা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, 4 হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা। তো এগুলোকে যদি গ্রাফিক্যালি একটু দেখানো যায়, তো গ্রাফটা কিভাবে হবে? আমি এটা জাস্ট গ্রাফ বলতে ছকের সাহায্যে দেখাচ্ছি। ছকের সাহায্যে যদি
নাম্বার সিস্টেমটা মনে রাখতে পারলে খুবই ভালো, তোমার কাজে লাগবে। ঠিক আছে, তো ফার্স্টে একটা ধরো আমি এর ত্রিভুজ নিলাম। ঠিক আছে, এর মধ্যে 1 2 3 4 ডট ডট এরকম প্রচুর সংখ্যা রয়েছে। তাহলে এই যে এই সেটটাকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কারণ এখানে 1 থেকে শুরু করে প্রচুর সমস্ত কিছু সংখ্যা ইনফিনিটি পর্যন্ত রয়েছে, এটাকে বলবো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমি যদি একটা জিরো অ্যাড করে দিই, আমি জিরো অ্যাড করে দিলাম, তাহলে যে সেটটা পাবো এটাকে আমি বলবো হোল নাম্বার। তাহলে এই যে বৃত্তটাকে, তাহলে বৃত্তর যে সেটটা এটা আমি বলবো হোল নাম্বার বলতে পারবো, কারণ এইটা ত্রিভুজটা ন্যাচারাল নাম্বার, তার সঙ্গে আমি জিরো অ্যাড করে দিচ্ছি। তাহলে এই জিরো অ্যাড করে জিরোটা অ্যাড করে দিচ্ছি, মানে এটাকে বলবো হোল নাম্বার। বোঝা গেল? এরপরে আচ্ছা, যদি এই হোল নাম্বারের সঙ্গে আমি মাইনাস গুলো অ্যাড করি, কি হবে দেখা দেখি, লক্ষ্য করে তোমরা। তাহলে এখানে তো জিরো থেকে প্লাস গুলো ছিল, তুই -1 -3 -5 -2 -7 -11 -9 এরকম ডট ডট চলতে হবে, মাইনাস গুলো চলতে হবে, মাইনাস ইনফিনিটি চলতে হবে। এগুলোকে আমরা কি বলবো, জেড দ্বারা ডিনোট করতে পারবো। এই যে বড় ক্ষেত্রটাকে লিখলাম, এই বড় ক্ষেত্রটাকে আমি জেড দ্বারা ডিনোট করবো। কারণ কি, ফার্স্টে ন্যাচারাল নাম্বার ত্রিভুজ ছিল, ন্যাচারাল নাম্বার সময় শূন্য অ্যাড করে আমি বৃত্তটা পেলাম, যেটা বৃত্তটা হোল নাম্বার সেট। এই বর্গক্ষেত্রটা বা চতুর্ভুজটা আমরা জেড দ্বারা পূর্ণ সংখ্যা সেট বলতে পারি, কারণ এই বৃত্তর সঙ্গে মাইনাস গুলো নিলেই আমার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সেটটা হচ্ছে, তা আমি পূর্ণ সংখ্যা সেটটা পেলাম। এরপরে এবার কি আছে, পূর্ণ সংখ্যা কিন্তু আমার হয়ে গেছে, মূলত সংখ্যা যেগুলো পি বাই কিউ আকারে, যেগুলো কি করবো, পি বাই কিউ আকারে প্রকাশ করব, তাই তো? হ্যাঁ, তাহলে আমি ধরো 2 এর 3 -3 এর 7 5 এর 9 এরকম ডট ডট এরকম ভগ্নাংশযুক্ত বা পি বাই কিউ আকারে ভগ্নাংশযুক্ত সংখ্যা পাবো, সেগুলোকে আমরা কি করব, কিউ। এই যে ষড়ভুজটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কিউ দ্বারা ডিনোট করলাম। তা কি বললাম, এই চতুর্ভুজের সঙ্গে বা বর্গক্ষেত্রের সঙ্গে আমি যদি ভগ্নাংশগুলো নিয়ে নিই, তাহলে আমি কি পাবো, কিউটা পাবো, বা রেশনাল নাম্বার, সরি কিউটা হচ্ছে হ্যাঁ রেশনাল নাম্বার বা মূল সংখ্যাটি পাবো। তাহলে কিউ পর্যন্ত হয়ে গেল। এই যে এই ষড়ভুজটা পেলাম, এই ষড়ভুজের সঙ্গে যদি একটা আমি আয়তক্ষেত্র করে নিই, এর সঙ্গে যদি রুট ওভার গুলো যোগ করে দিই, √3 √5 √7 √11 √17 ডট 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 এরকম চলবে। ঠিক আছে, এই যে সংখ্যাটা, তাহলে আমি কি পেলাম, এতদূর পর্যন্ত আমি কিউ সেট পেয়েছিলাম, এতদূর পর্যন্ত বড় ষড়ভুজটা কিউ সেট। এবারে বড় যে আয়তক্ষেত্র আছে, এটাকে আমি পি দ্বারা ডিনোট করব। তাহলে ফার্স্টে আমি কি ছিল, ফার্স্টে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা ছিল, তার সঙ্গে জিরো অ্যাড করে আমি একটা হোল নাম্বার পেলাম। হোল নাম্বারটা বৃত্ত হলো, বৃত্তর সঙ্গে আমি মাইনাস গুলো অ্যাড করে চতুর্ভুজ পেলাম ছোট, সেটা জেড দ্বারা বা পূর্ণ সংখ্যা দ্বারা ডিনোট করলাম। এই চতুর্ভুজের সঙ্গে একটা ষড়ভুজ পেলাম, যেটা কিভাবে পেলাম, ভগ্নাংশ গুলো চতুর্ভুজের পূর্ণ সংখ্যা, তার সঙ্গে ভগ্নাংশ গুলো যোগ করে আমি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা পেলাম। মূলদ সংখ্যার সঙ্গে এবার আমি যদি রুট ওভার ছিল যোগ করি, বা রুট ওভারটা চতুর্ভুজের মধ্যে রয়েছে, বড় চতুর্ভুজের পি দ্বারা ডিনোট করলাম। তাহলে এই যে টোটাল যে নাম্বার সিস্টেম, এর মধ্যে যে সমস্ত আমি নাম্বারগুলো ঢুকে রয়েছে বা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এইটাকে আমি ক্যাপিটাল আর বা আর দ্বারা ডিনোট করবো, যেটাকে বলবো আমি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বোঝা গেল? তাহলে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব কি জিনিস, যে রিয়েল নাম্বারটাই আমি যা কিছু কাজ করব আমার বাস্তব সংখ্যার উপরে, এর বাইরে আর কোনো সংখ্যা নেই, এগুলো হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এই সব সংখ্যাগুলো নিয়ে আমি কাজ করব। তাহলে আপাতত তোমাদের বোঝা গেছে যে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব জিনিসটা কি। তোমার যদি বুঝতে আরো অসুবিধা, তোমার ভিডিওটা দেখবে 2-3 বার, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট দেখা যাক, একটু কিছু বাকি আছে, নেক্সট 2-4টা ওগুলো একটু করে দিচ্ছি এবারে। তাহলে বন্ধুরা, সংখ্যা তত্ত্বের যে নাম্বার সিস্টেমের যে নাম্বারগুলোর প্রকারভেদ মোটামুটি কিছুটা হলেও বোঝা গেছে। তো এরপরে কিছু নাম্বার রয়েছে, সেগুলো একটু আমি বলে দিচ্ছি। দেখো, যেমন জোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, জোড় সংখ্যাটাকে আমরা বলবো ইভেন নাম্বার, বিজোড় সংখ্যাটা হলো অড নাম্বার।
জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কি জিনিস একটু দেখে নাও। জোড় সংখ্যা বলতে জোড়টাকে অনেক সময় যুগ্ম বলা হয়, যুগ্ম সংখ্যা এটা অযুগ্ম সংখ্যা। তো কি মানে জোড়টা কি? জোড় হচ্ছে দুটাকে নিয়ে জোড়, মানে যেগুলোকে দুটো যে সংখ্যাগুলো দুভাগে সমান দুভাগে ভাগ করে সেগুলো জোড় সংখ্যা বলবো। মানে সাপোজ ধরো 4, 4, 6, 8 এগুলো কি বলবো সমান দুই ভাগে ভাগ করা যায়, বা -7, -8, -8, 10, তাহলে কি এগুলো জোড় সংখ্যা, যেসব সংখ্যাগুলো সমান হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। কারণ যেসব সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করা যায় বা দুইয়ের গুণিতক, মানে যেসব সংখ্যা আছে দুইয়ের গুণিতক সেগুলোকে বলবো আমরা জোড় সংখ্যা বলবো, তাই তো। এবার বিজোড় সংখ্যাটা কি হচ্ছে? বিজোড় সংখ্যা যেগুলো হচ্ছে দুই দিয়ে ভাগ করা যায় না, যেমন 3, 5, 7, 9, 11, 13, এগুলো তুমি জানো মোটামুটি যে জোড় সংখ্যা কি। তাহলে যেগুলো হচ্ছে দুই দ্বারা, যেসব সংখ্যা দুই দ্বারা বিভাজ্য সেগুলোকে জোড় সংখ্যা বলবো। 2 × 16, -20/2, -10 জোড় সংখ্যা। আর যেগুলোকে দুই দ্বারা ভাগ করা যাবে না, 11/2 যাচ্ছে না, তাই তো, সেগুলোকে বলবো বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আশা করি বোঝা গেছে। এরপরে চলো এরপর আরেকটা ব্যাপার আছে যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় অনেকের মাথায় এগুলো নিয়ে একটু ঘুরপাক খায় যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ব্যাপারটা কি, তো অনেকের সমস্যা হয়। তো সমস্যার কিছু হয় বন্ধু, একটু দেখে দেখো তাহলে তোমরাও করতে পারবে। ফার্স্ট কি আসবো? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাটা কি জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, মৌলিক সংখ্যা কি জিনিস। তাহলে আমি একটা সংখ্যা 7 নিচ্ছি। আচ্ছা, 7-এর উৎপাদক কি কি হবে? 1, 7। 12 নিচ্ছি, 12 উৎপাদক কত হবে? 1, 2, 3, 4, 6, 12। আচ্ছা, আরেকটা উদাহরণ নিচ্ছি, 11, 1, 11। তো ব্যাপারটা দেখো, মৌলিক সংখ্যা কাকে বলবো? মৌলিক সংখ্যা সেই সমস্ত সংখ্যাগুলোকে বলবো। আচ্ছা, 7-এর ক্ষেত্রে আমাকে লক্ষ্য করো 1 আর 7 উৎপাদক, 7টাও থাকবে 1 থাকবে। 11-এর ক্ষেত্রে 11, 1 আর 11টা উৎপাদক 1 উৎপাদক। মৌলিক সংখ্যা সেই সব সংখ্যাকে বলবো যেসব সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যার নিচে, মানে আলটিমেট কোন একটা সংখ্যার যদি একজন বন্ধু থাকে তাহলে সেই সংখ্যাটাকে বলবো মৌলিক সংখ্যা। মানে 7-এর 7 তো আছে, তার সঙ্গে একজন একটা বন্ধু 1 আছে। 11 তো আছে, তার সঙ্গে একটা বন্ধু 1 আছে। তাহলে যেসব সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। মানে আলটিমেট 1 এবং সেই সংখ্যাটাই থাকবে উৎপাদক, সেগুলোকে বলবো আমরা মৌলিক সংখ্যা। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখি, 12-এর ক্ষেত্রে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 12 আছে। 1 আর সেই সংখ্যাটা তো আছে, কিন্তু আরো আছে 2, 3, 4, 6, আরো তো এক্সট্রা রয়েছে। তাহলে 12টা কি মৌলিক সংখ্যা? না, 12টা তাহলে যৌগিক সংখ্যা। এরকম করে 9টা লক্ষ্য করো, 1, 3, 9। 4-এর ক্ষেত্রে কি হবে? 1, 2, 4। 6-এর ক্ষেত্রে কি হবে? 1, 2, 3, 6। তাহলে 1 আর 9 তো রয়েছে, কিন্তু মাঝে একটা সংখ্যা চলে এসেছে 3, একটা এক্সট্রা 3 চলে এসেছে। 4-এর ক্ষেত্রে এক্সট্রা 2, 6-এর ক্ষেত্রে 2, 3। তাহলে কি বলবো? এই যে 12, 9, 4, 6 এগুলাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার কি? যেসব সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরো অ্যাটলিস্ট একটা থাকবে, মাস্ট, সেই সব সংখ্যাকে বলবো যৌগিক সংখ্যা। তাহলে 12-এর ক্ষেত্রে 1 আর 12 ছাড়াও তার কিছু রয়েছে, মিনিমাম একটা এক্সট্রা উৎপাদক থাকতে হবে, তাহলে সেই সব সংখ্যাকে বলবো যৌগিক সংখ্যা। আর যাদের উৎপাদক 1 আর সেই সংখ্যাটা কেবলমাত্র, সেগুলোকে বলবো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হলো কি কি হতে পারে? মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11,
13, 17। আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখি সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2। কেন? 2 কে 1 আর 2, তাহলে 1 আর সেই সংখ্যা ছাড়া কিছু হয়ে যাচ্ছে না বা উৎপাদক হচ্ছে না, তাই হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2। আর যৌগিক সংখ্যার কোনটা দিয়ে শুরু হবে? যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার 4, 6, 8, 9, 10, 12, 14, 15, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে সব থেকে ছোট যৌগিক সংখ্যা কত? 4। তাহলে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কি বোঝা গেল? তাহলে যৌগিক সংখ্যা আলটিমেট কি পেলাম? যে যেসব সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যাটা নিজেই, সেগুলোকে বলবো মৌলিক যৌগিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা ছাড়াও যদি অ্যাটলিস্ট একটা থাকে, অনেকগুলো থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট একটা থাকতে হবে, সেগুলোকে বলবো যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাটা হচ্ছে কি, যার উৎপাদক হচ্ছে 1 এবং সেই সংখ্যাটা, মানে আলটিমেট কোন সংখ্যা যদি বন্ধু একটাই থাকে, মানে সেই সংখ্যাটা একটা বন্ধু সঙ্গে, তাহলে সেটাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। আর যৌগিকটা হচ্ছে 1 এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো উৎপাদক থেকে থাকে এক্সট্রা, সেটাকে বলবো যৌগিক সংখ্যা। আরেকটা সংখ্যা আছে একটু জেনে রাখো। ধরো আমি একটা সংখ্যা যেমন 7, 1 আর 7, যদি 12 নিই, 1, 2, 3, 4, 6, 12, 11 নিই, 1 আর 11। ভাগ করে লক্ষ্য করো, আমি যদি 7 আর 11 নিই বা 7 বা 12 নিই, 7 আর 11 কিংবা 7, 12, এগুলো ভালো করে লক্ষ্য করো, 7-এর মৌলিক উৎপাদক কি 1 আর 7, 12-র ক্ষেত্রে 1, 2, 3, 4, 6, 12। এদের মধ্যে কমন কি আছে? একটা কমন আছে, এরও 1 এরও 1, কিন্তু 7 আর 12, 11-র মধ্যে এরও 1 এরও 1। তাহলে 7, 11, 7, 12 বা 12, 11, এদের যাই বলো না কেন, এগুলাকে আমরা কোপ্রাইম নাম্বার বা কি বলবো, পরস্পর মৌলিক সংখ্যা বলবো। কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। কেন? কারণ যাদের সাধারণ উৎপাদক যদি 1 হয়, যে কোনো সংখ্যা যদি সাধারণ উৎপাদক 1 হয়, তাহলে সেই সব সংখ্যাগুলোকে বলবো আমরা কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। যেমন 7, 11, 7, 12, 12, 11, এরকম অনেক থাকবে। আর যেহেতু কোপ্রাইম নাম্বার তো দুটোর মধ্যে নির্বাচন করা হয়, কারণ তুলনা করা দুটোর মধ্যে, তো তাই এগুলা দুটোকে নেওয়া হয়েছে। তাহলে কোপ্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, এগুলো বোঝা গেল। আশা করি আজকের ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো, তোমার সংখ্যা তত্ত্ব সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আপাতত নাম্বার সিস্টেমের মেন ভিত্তি। তো এই যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, এগুলো তো পরীক্ষায় আসবে না বা স্কুলের পরীক্ষাতেও থাকবে না, কিন্তু এগুলোর যে কনসেপ্ট, এগুলো কাজে লাগিয়ে ম্যাথমেটিক্স হবে। এগুলো বুঝতে পারলে আমার ভবিষ্যতে ম্যাথ করতে সুবিধা, বা পরীক্ষাতে যে প্রশ্নগুলো পড়ে, যে ম্যাথগুলো পড়ে, সেগুলো সহজে আমি করতে পারবো কনসেপ্টগুলো কাজে লাগিয়ে। এই জন্য আজকের ক্লাসটা খুবই ভাইটাল ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটিকে লাইক, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।